দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা প্রতিরোধে জনসমাগম নিষিদ্ধ, প্রধানমন্ত্রী কার্যালয়ের 18 দফা নির্দেশনা। নতুন স্ট্রেন মোকাবিলায় দরকার চিকিৎসা পদ্ধতি পরিবর্তন, বলছেন চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার দায় নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য। শাসক দলকে দোষলেন মির্জা ফখরুল, উস্কানি দিয়েছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। মাটির নিচে অন্তত 9 তলা সমান গভীরতায় রাজধানীতে চলবে পাতাল রেল। গাবতলী থেকে বালিরপাড়া পর্যন্ত 17 কিলোমিটার পথের নকশার চুক্তি সই। গা বাঁচাতে বন্ধু সহকর্মীর নামেও সম্পদের পাহাড় দুর্নীতির সঙ্গে জড়িত রাঘব বোয়ালদের। ঝুঁকি বাড়ছে আর্থিক খাতে, আয়কর বিভাগ ও দুদককে আরও তৎপর হওয়ার পরামর্শ। এবং আজ পবিত্র লাইলাতুল বরাত, সারা রাত ইবাদত বন্দিগিতে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান। দেশে করোনার সংক্রমণ বাড়ায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে প্রধানমন্ত্রী কার্যালয়ে 18 দফা নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জুয়েল, তামিম, আপনি জানেন যে দেশে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। এই অবস্থায় সরকার কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে এটি নিয়ে আসলে দেশবাসীর আগ্রহ ছিল। সেই উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে সেটি অনেকটাই গত বছর যখন করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছিল তখন সরকারের দ্রুত যে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো ছিল অনেকটা সেরকম, বিশেষ করে সকল রকম সভা সমাবেশ, সামাজিক জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকছে এখানে সেটি হলো যে সরকারি বেসরকারি অফিস সমূহে 50 ভাগের বেশি উপস্থিতি কোনোভাবেই যাতে না হয় সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বিবেচনা করা হয়েছে। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে গণপরিবহনগুলোতে 50 ভাগের বেশি যাত্রী ওঠানামা করতে পারবেন না। অর্থাৎ আগে আমরা যেমনটি দেখেছিলাম যে একটি সিট ফাঁকা রেখে অন্য একটি সিটে বসা, সে বিষয়টি আবারও নতুন করে কার্যকর হতে আছে। এই বেসরকারি অফিস সমূহে যে 2 শিফটে কাজ করার, অর্থাৎ আজকে যারা কাজ করবে তারা আগামী কাল না করে প্রস্তুতি করবে, অর্থাৎ 50 ভাগের মতো যাতে কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে এখানে 55 বছরের বেশি বয়স্ক যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের অফিস করতে নিরুৎসাহিত করা হয়েছে। এবং আপনি জানেন যে দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো আগামী 24 মে থেকে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের অফিস করতে নিরুৎসাহিত করা হয়েছে। এবং আপনি জানেন যে দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো আগামী 24 মে থেকে খোলার কথা। একই সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলো আগামী 30 মে থেকে খোলার কথা। কিন্তু সরকারের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, এখানে প্রাথমিক মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার সেগুলো বন্ধ রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ আবারও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে কিনা। একই সঙ্গে সেখানে বলা হচ্ছে যে রাত 10টার পর যে কোনো অপ্রয়োজনীয় ঘোরাফেরা যাতে না হয় সে বিষয়টি সরকার যাতে নিয়ন্ত্রণ করে, সে বিষয়গুলো বলা হচ্ছে। শপিং মলে যাতে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় বলা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যাতে ধর্মীয় আচার আচরণগুলো পালনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে। এবং এরকম জরুরি যেসব সভা সেমিনারগুলো আছে সেগুলো অনলাইনে আয়োজন করার ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। হোটেল রেস্তোরাঁর সময় 50 ভাগের বেশি যাতে মানুষ প্রবেশ না থাকে সে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। এবং বলা হচ্ছে আগামী 2 সপ্তাহের জন্য এই প্রজ্ঞাপনটা কার্যকর থাকবে। অর্থাৎ আগামী 2 সপ্তাহ পরিস্থিতি বিবেচনা করা হবে। আগামী 2 সপ্তাহের পরিস্থিতি বিবেচনা করে যদি আসলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা না যায় তখন হয়তো এটা আরো বেশি কঠোরতা হতে পারে। তবে যদি এর মধ্যে নিয়ন্ত্রণ করা যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যে অনিশ্চয়তা সেটা হয়তো কেটে যেতে পারে। এভাবে 18টা বিষয় নিয়ে একেবারে সবগুলো পয়েন্ট ধরে যে নির্দেশনার বিষয়ে কিছুক্ষণ আগে এটি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করবো জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে কথা বলা, তিনি আসলে এটি কিভাবে কার্যকর করা যাবে সে ব্যাপারে কি ধরনের নির্দেশনা তাদের কাছে আছে সে বিষয়টি আমরা পরবর্তীতে আমরা চেষ্টা করব জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে কথা বলা, তিনি আসলে এটি কিভাবে কার্যকর করা যাবে সে ব্যাপারে কি ধরনের নির্দেশনা তাদের কাছে আছে সে বিষয়টি আমরা পরবর্তীতে আপনাদের যদি জানতে পারি সেটা জানাবো। তামিম, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর।
দেশে করোনা সংক্রমণ বাড়ায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 18 দফা নির্দেশনা জারি করা হয়েছে। আর সেই বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এহসান জুয়েল। করোনার নতুন স্ট্রেন দ্রুতই দুর্বল করে দিচ্ছে আক্রান্ত রোগীকে। এই অবস্থায় চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন দরকার বলে মনে করছেন চিকিৎসকরা। এছাড়া দেশে দক্ষিণ আফ্রিকার ধরনটি ভয়ঙ্কর হয়ে ওঠায় আরও বাড়াচ্ছে শঙ্কা। রিপোর্ট মুজাহিদ শুভর। পহেলা মার্চ থেকেই ক্ষিপ্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। মাত্র এক মাসে 2% থেকে সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে উঠেছে 17%। যখন পজিটিভ আসছে তারপর থেকে ওনার অবস্থা ধীরে ধীরে আর অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। অক্সিজেন দিয়ে রাখলে একটু ভালো থাকে, অক্সিজেন খুলে ফেললে ওনার নিঃশ্বাস একদম 70-এ নেমে আসে। সিরিয়াল পাইছি, ঠিক আছে, কিন্তু রিপোর্টটা পাইতে দেরি হইতেছে। বলছে যে 12টা বাজে, তারপরে কালকে 3টা 3:30টার দিকে রিপোর্ট আইছে। হেরো মেসেজ আইছে, আমাকে রিপোর্ট দেয় নাই। তবে টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি ভাবাচ্ছে সবাইকে। রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং পরীক্ষার রেটও অনেক বেড়ে গিয়েছে। এখন যে ভ্যারিয়েন্ট দেখা দিচ্ছে, এটা কিন্তু একটা হলো যে এর ইনফেক্টিভিটি বেশি। এরা খুব তাড়াতাড়ি কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই তাড়াতাড়ি খুব শ্বাসকষ্ট বা অন্যান্য সিমটমগুলো দেখা যাচ্ছে, ইয়াংদেরও দেখা যাচ্ছে, এবং এটার মনে হচ্ছে যে এটার আগের চেয়ে অনেকটা সিভিয়ারিটি বেশি। এই জন্য আমাদের সবারই সতর্ক থাকতে হবে যাতে কিনা আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। আইইডিসিআর এর তথ্য মতে দেশে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অন্তত 48টি দেশে শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকার ধরনটি টিকার বিরুদ্ধে কম কার্যকারিতার প্রমাণও রাখছে। তবে সেই ধরনটি বাংলাদেশে কতটা ছড়িয়েছে বা কত মাত্রায় ক্ষতি করছে সেই বিষয়ে গুরুত্ব দিয়ে যাচাইয়ের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিন্ন একটা স্ট্রেন আমাদের দেশে এসেছে, ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও অনেকে আক্রান্ত হচ্ছেন। এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের ফলে যে নতুন বৈশিষ্ট্যগুলো দেখা দিচ্ছে, তার সংক্রমণ ক্ষমতাটা অনেক বেশি। অল্প বয়সের মানুষদেরকেও আগে যে অরিজিনাল যে স্ট্রেন ছিল তার তুলনায় বেশি আক্রমণ করছে। জনগণের মধ্যে যদি সতর্কতা যদি আনতে না পারি, যদি ব্যর্থ হই, তাহলে হয়তো মাসখানেকের মধ্যে এটাই হয়ে পড়বে ডমিনেন্ট স্ট্রেন। সংক্রমণ ঠেকাতে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলে শিথিলতা আরোপে সরকারের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শুভ। তামিম, করোনার সংক্রমণ যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, একইভাবে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালের আইসিইউ প্রধান কিংবা হাসপাতালের পরিচালকরা বলছেন আগে রোগীদের যেখানে 4 থেকে 6 লিটার অক্সিজেন দিলেই তাদের আর আইসিইউ এর প্রয়োজন পড়তো না, এখন যেটি দেখা যাচ্ছে যে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেবার পরেও আসলে তাদের আইসিইউ প্রয়োজন পড়ছে। তারা আসলে বুঝতে পারছেন না কেন সংক্রমণের গতিও বাড়ছে, একই সাথে রোগীদের আউটকামও আগের তুলনায় ভালো হচ্ছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন যে দুটি স্ট্রেন, একটি যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া। আইইডিসিআর ইতিমধ্যেই কিন্তু তারা বলেছেন যে বাংলাদেশে এই দুটি ভ্যারিয়েন্টই আসলে শনাক্ত হয়েছে। তবে কোন ভ্যারিয়েন্ট অর্থাৎ করোনার কোন রূপটি আসলে বেশি মাত্রায় ছড়াচ্ছে সেই বিষয়টি এখনও নিশ্চিতভাবে আইইডিসিআর, আইসিডিডিআরবি কিংবা স্বাস্থ্য অধিদপ্তর কেউই আসলে নিশ্চিত করেনি। তবে ধারণা করা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার যে ধরনটি রয়েছে সেটি কোভিডের যে টিকা সেটি 50% পর্যন্ত কার্যকর, বাকি 50% পর্যন্ত কার্যকর না। আমরাও কিন্তু বাংলাদেশে একইভাবে দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ 50 লাখ পর্যন্ত মানুষ টিকা নিয়েছেন, কিন্তু টিকা নেওয়ার পরেও তারা আসলে সংক্রমিত হচ্ছেন। এখন অন্যদিকে যেটি যুক্তরাজ্যের যে ধরনটির কথা বলা হচ্ছে সেটি 70% পর্যন্ত বেশি সংক্রামক। এক্ষেত্রে এই দুটি ভ্যারিয়েন্টের মধ্যে কোনটি বেশি ছড়াচ্ছে, কোনটির কারণে রোগীদের আউটকাম তুলনামূলকভাবে কম হচ্ছে, এটির জন্য জোর গবেষণা দরকার। এই গবেষণাটি যদি না হয়, এটি যদি দ্রুত শনাক্ত করা না যায়, তাহলে পুরনো যে পদ্ধতিতে ট্রিটমেন্ট প্রোটোকল দেওয়া হচ্ছে সেই প্রোটোকলে রোগীকে সুস্থ করা সম্ভব নাও হতে পারে। এই জন্য বিশেষজ্ঞরা বলছেন যে আইইডিসিআরকে এখনই আসলে নিশ্চিত করা দরকার যে করোনার কোন ধরনটি আসলে বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তারপরে যেটি বলি যে আমরা বিভিন্ন হাসপাতালে যেটি দেখছি যে প্রত্যেকটা হাসপাতালে আইসিইউ এর সংকট থাকায় কিছু কিছু হাসপাতাল পরিচালক বলেছেন যে তাদের আইসিইউ শয্যা বাড়ানো হচ্ছে। যেমন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক বলেছেন তারা 10 শয্যার করোনার কোভিড আইসিইউ বাড়াচ্ছে। একইভাবে মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক বলেছেন তাদের আগে ছিল 10টি আইসিইউ শয্যা, এখন তারা সেটি 20টিতে উন্নীত করার চেষ্টা করছেন। তবে সব মিলে বলা যায় যে আসলে এখন সবার আগে নিশ্চিত হওয়া দরকার যে কোন ধরনটির কারণে
এটি ব্যাপক মাত্রায় ছড়াচ্ছে এবং রোগীদের অবস্থা আরও বেশি অবনতি হচ্ছে। এই ছিল এখানকার সবশেষ খবর। তামিম। করোনা সংক্রমণ বাড়ায় রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সে খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ। ইসলামী চিন্তাবিদরা বলছেন কোনো ধরনের সহিংসতা সমর্থন করে না ইসলাম। তারা বলছেন অবুঝ ও অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করে নাশকতা করা গর্হিত অপরাধ। এদিকে সারা দেশে হেফাজতের 3 দিনের ধ্বংসযজ্ঞের বিচার দাবি করে মানববন্ধন করেছে কয়েকটি ইসলামী সংগঠন। বা ধর্মঘটের বৈধতা ইসলামে নেই। গণতান্ত্রিক ধারা যারা মান্য করে সেই হিসেবে হরতাল করতেও পারে, না করতে পারে, এটি গণতান্ত্রিক ধারার নিয়ম। কিন্তু ইসলামের যে বিধান সেখানে সুনির্দিষ্টভাবে যারা অপরাধী নয় তাদের বিরুদ্ধে আন্দোলন করতে যে সাধারণ নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার বৈধতা ইসলামে নেই। এ কারণে এটি হারাম। এইরকম একটি কাজ মসজিদ থেকে ঘোষণা দেওয়া, এই কাজে মসজিদ ব্যবহার করা, সেটি আরও অন্যায়। ইসলাম এই অবুঝ বা যাদের আবেগকে প্রভাবিত করা যায় তাদেরকে দিয়ে আন্দোলন করা এটি কোনোভাবেই স্বীকার করে না। ইসলামের দৃষ্টিতে এবং কমন সেন্সের দৃষ্টিতেও এটা আমরা স্বীকৃত হিসেবে দেখতে পাই না। তাদেরকে নির্দিষ্ট কোনো বিক্ষোভে ব্যবহার করা, কোনো কর্মসূচির সামনে দেয়া অথবা রাস্তার উপরে কোরআন শরীফ পড়তে দেয়া, এই বিষয়গুলো কিন্তু তারা অনুধাবন করে না এবং অনুধাবন না করেই তাদেরকে এই কাজে ব্যবহার করা হয়। এদিকে হেফাজতের তাণ্ডবের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে একটি ধর্মীয় সংগঠন। সাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। 7 দিন বন্ধ থাকার পর চালু হলো সুয়েজ খাল। পার হওয়ার অপেক্ষায় শত শত জাহাজ। আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতায় লোকসান কোটি কোটি ডলার। স্বাধীনতা দিবসে সংঘাতের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচিতে রাজপথে বিএনপি। হেফাজতে ইসলামের হরতালের পরের দিন বিএনপি ডাকা এই বিক্ষোভে কর্মসূচিতে হেফাজতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির জন্য সরকারকে দায়ী করা হয়। হেফাজতের হরতালের পরদিনই তাদের আন্দোলনের সঙ্গে সহমত জানিয়ে বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নামে বিএনপি। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার সকালেই জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। হেফাজতের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে সরকারের এমন বক্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, তারা কারো আন্দোলনে ইন্ধন দেয় না। আমরা পরিষ্কার বলতে চাই, বিএনপি নিজের আন্দোলনে বিশ্বাসী, কাউকে প্ররোচনা দেওয়ায় বিশ্বাসী না। বরং আওয়ামী লীগ আপনার উস্কানিমূলক বক্তব্য রাখছেন। আয়োজনের প্রধান অতিথি ও বিএনপির মহাসচিবের মুখেও ছিল সরকার বিরোধী সমালোচনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন পুলিশের সাথে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষের জন্য সরকারকেই দায়ী করেন তিনি। এই সময় ভারতের কাছ থেকে ন্যায্য দাবি আদায়ে সরকার ব্যর্থ বলেও সমালোচনা করেন বিএনপির মহাসচিব। এদিকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। এ ধরনের দেশ বিরোধী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সরকার প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তারা। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেতারা। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, হেফাজতের হামলার পেছনে পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি জামাত। 26শে মার্চের দিন এই ধরনের ঘটনা, জনগণের সম্পত্তি, সরকারি সম্পত্তির উপর হামলা, এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলার এই সামিল। এই সমস্ত নৈরাজ্যকর কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছে বিএনপি এবং জামাত ইসলাম। তাদের পরামর্শে, তাদের পৃষ্ঠপোষকতায় হয়েছে, এটি প্রমাণিত হয় মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো সত্য। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবে বিএনপির যে মদদ রয়েছে,
একথা আজ পরিষ্কার। জনবিচ্ছিন্ন বিএনপি দেশ ও জনগণকে এখন টার্গেট করেছে। লন্ডনে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র এবং সন্ত্রাসের আগুনে ঘৃতাহুতি দিচ্ছে। আমরা বারবার বলেছি বিএনপি যা করছে তা রাজনীতি নয়, অপরাজনীতি। তাদের ক্ষয়িষ্ণু রাজনীতি, জননিন্দিত অবস্থানকে আড়াল করতে আবারও বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। গাবতলী থেকে আফতাবনগর হয়ে বালিরপাড়া পর্যন্ত পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রস্তুতের জন্য চুক্তি করেছে সরকার। 17.4 কিলোমিটারের এই পথে থাকবে 16টি স্টেশন। মাটির 9 তলা নিচ দিয়ে চলা এই পাতাল রেল 2030 সালে উদ্বোধন হবে, যাতে প্রতিদিন 9 লাখ মানুষ ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচল করতে পারবেন। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর পরিবহন সেবা আধুনিক করতে যুক্ত করা হয় মেট্রো রেল প্রকল্প, যা এখন রাজধানীবাসীর কাছে দৃশ্যমান। এবার এই প্রকল্পের আওতায় ঢাকা মেট্রো রেল 5 দক্ষিণের কাজ শুরু হতে যাচ্ছে। প্রায় 17.5 কিলোমিটারের এই মেট্রো রেলের পথ শুরু হবে গাবতলী থেকে, যার মধ্যে গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত 12.80 কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে এবং আফতাবনগর মধ্য থেকে বালিরপাড়া পর্যন্ত 4.60 কিলোমিটার হবে উড়াল। গাবতলী থেকে টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী হয়ে রাসেল স্কয়ার, কাউরান বাজার, হাতিরঝিল দিয়ে তেজগাঁও, নিকেতন, এরপর আফতাবনগর থেকে দাসের কান্দি, শেষ স্টেশন বালিরপাড়া। বর্তমানে সড়ক পথে প্রায় 9 তলার সমান গভীর দিয়ে যাবে এই ট্রেন। টানেল বোরিং মেশিনটা 10 মিটার নিচে দিয়ে এটা বোর করে সামনের দিকে অগ্রসর হবে। তবে যদি কোনো জায়গাতে আগে কোনো বড় ধরনের কনস্ট্রাকশন হয়ে থাকে এবং সেটার জন্য যদি এটা 10 মিটার নিচে দিয়ে যাওয়া সম্ভবপর না হয়, তখন যদি আরও বেশি ডেপথ দিয়ে যেতে হয়, সেইভাবে এটা যাবে। সোমবার এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রস্তুতের জন্য ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় 2023 সালের মধ্যে নতুন নকশা তৈরি ও টেন্ডারে সহায়তা করা হবে, যার বাজেট 408 কোটি টাকা। ঢাকা মহানগরী যেই জায়গাতে ডেভেলপড হয়ে গেছে সেই জায়গাতে আমরা যেন আন্ডারগ্রাউন্ডে যাই, আর যেই জায়গাগুলোতে ঢাকা শহর নতুনভাবে উঠে আসতেছে সেই জায়গাগুলোতে আমরা এলিভেটেড যাই। 17.5 কিলোমিটার এই রেলপথ নির্মাণের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় 40,000 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের একটি মেট্রো রেল প্রকল্প। তরুণ প্রজন্মের স্বপ্নের এই প্রকল্পের কাজের পরিধি বাড়াতে আমরা প্রকল্প কর্তৃপক্ষকে নির্দেশনা দিচ্ছি। মেট্রো রেলের আওতায় 2030 সালের মধ্যে 128 কিলোমিটার পথ তৈরির পরিকল্পনা সরকারের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির সঙ্গে জড়িত রাঘব বোয়ালরা এখন অবৈধভাবে অর্জন করা সম্পদ পরিবারের সদস্য স্বজনের পাশাপাশি জমা করছেন বন্ধু-বান্ধব ও সহকর্মীর নামে। এই প্রবণতাকে বিপজ্জনক হিসাবে দেখছেন দুদক আইনজীবী। আইনের চোখ ফাঁকি দিতে এমন অপকৌশল বন্ধে আয়কর বিভাগ, আর্থিক গোয়েন্দা সংস্থা ও দুদককে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট আফজাল হোসেনের। 2011 সময় দুর্নীতির যে অর্ধ শতাধিক মামলা হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি স্ত্রী, মেয়েকেও আসামি করা হয়। অনেক মামলাতে শাশুড়ি ও শ্বশুরকেও দাঁড় করানো হয় আদালতের কাঠগড়ায়। আয়ের কোনো উৎস না থাকলেও তাদের অ্যাকাউন্টে মিলে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য। সময়ের পরিবর্তনে কৌশল বদলেছে দুর্নীতিবাজরা। দুদক সংশ্লিষ্টরা বলছেন, এখন তারা ব্যবহার করছেন অফিসের সহকর্মী, বান্ধবী কিংবা বিশ্বস্ত কাউকে। কিনছেন বেনামি সম্পত্তি, উড়াচ্ছেন নগদ টাকা। সাম্প্রতিক সময়ে সাবেক এমপি পাপুলের দুর্নীতির তদন্তে নেমে শ্যালিকার অ্যাকাউন্টে 148 কোটি 41 লাখ টাকা পাওয়া, কিংবা পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়াল, নাহিদা রুনাই ও শুভ্রা রানী ঘোষের নামে মিলেছে কোটি কোটি টাকার অনিয়মের তথ্য। অভিযোগ রয়েছে তাদের পেছনে দুর্নীতির কাড়ি কাড়ি টাকা ঢেলেছেন পিকে হালদার। দুদক আইনজীবী বলছেন, দুর্নীতির এই ধরন দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। এই সংখ্যা আর্থিক খাতেই উদ্বেগজনক বলেও জানান তিনি। আর্থিক অপরাধটা এমন পর্যায়ে চলে গেছে, কিছু ব্যক্তিকে ইউজ করছে, কিছু সহকর্মীকে ইউজ করছে, কিছু আবার মহিলাকে ইউজ করছে। এই জিনিসগুলা খুবই দুঃখজনক তো বটেই, বিপজ্জনক। দুর্নীতিবাজদের অপকৌশল বন্ধে আয়কর বিভাগ ও আর্থিক গোয়েন্দা সংস্থাকে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিভিন্ন ব্যাংক এবং ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো আরও আছে, স্টক এক্সচেঞ্জ, তারা
ঠিক মতো রিপোর্ট করছে কিনা, ভুয়া এই সন্দেহজনক লেনদেন, সেইগুলো যদি বিএফআইউ ঠিক মতো চেক করে তাহলেও এইগুলো এই ট্রেন্ডগুলো বাড়তে পারে না। এছাড়া দুর্নীতির ধরন পরিবর্তন হওয়ায় অপরাধী ধরতে দুদককে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল। বিদেশের মাটিতে 22 বছরের ট্রফি খরা দূর করার হাতছানি জামাল ভুঁইয়াদের সামনে। আজ পবিত্র শবে বরাত, শাবান মাসের 14 তারিখ দিবগত রাতটি ইবাদত বন্দিগিতে কাটান ধর্মপ্রিয় মুসলমানরা। ভাগ্য রজনীতে প্রথম আকাশে এসে আল্লাহ বান্দার গুনাহ মাফ সহ সব ধরনের দোয়া কবুল করেন। এই দিনকে কেন্দ্র করে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকার আহ্বান বিশেষজ্ঞদের। বছর ঘুরে আবারও এলো শবে বরাত। ভাগ্য রজনীতে সৃষ্টিকর্তার কাছে যাবতীয় চাহিদা তুলে ধরতে প্রস্তুত মুসলিম উম্মাহ। 1 বছরের বেশি সময় ধরে করোনার সঙ্গে যুদ্ধ করছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব। বিধিনিষেধের কারণে গতবার শবে বরাতে মসজিদে আনুষ্ঠানিকতা না থাকলেও এবার স্বাস্থ্যবিধি মেনে থাকছে দোয়া মুনাজাত সহ নানা আয়োজন। শবে বরাতের যে আমলটা, এটা যেহেতু নফল ইবাদত, তো প্রথমত যারা অসুস্থ তারা মসজিদে আসবেন না, দ্বিতীয়ত যারা আসবেন ওনারা মাস্ক পরে আসবেন। সংক্ষিপ্ত দোয়া হলে দোয়া সেরে তারা বাসায় চলে যাবে, রাতভর তারা বাড়িতেই নফল ইবাদত বন্দেগী করবে। বিশেষ মর্যাদাপূর্ণ রাত নিয়ে সমাজে কিছু কুসংস্কার বিদ্যমান জানিয়ে ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজি, পটকা ফোটানো ইসলাম সমর্থন করে না। পশুর প্রতিকৃতিতে কোনো খাবার তৈরি করা বা এগুলো বেচাকেনা করা, এটা আমাদের ইসলাম সমর্থন করে না। দ্বিতীয় হিজরির শাবান মাসের 14 তারিখ মধ্যরাতে জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে দোয়া করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, এ রাতে শিরককারী ও অহংকারী ছাড়া সব ধরনের পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসের ভাষায় কে আছো তোমাদের খাবারের অভাব, রিজিকের অভাব, জীবিকার অভাব, অভাব অনটনে আছো, আজকে তোমাদেরকে তা আমি পূর্ণ করে দেব। এই রাতে তোমরা একেবারে রাত ভর নফল ইবাদত করবে। এই রাতে করণীয় আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া এবং যতটুকু সম্ভব নফল নামাজ এবং তেলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পড়া। বান্দার গুনাহ মাফ সহ সব আবেদন কবুল করতে 14 শাবান সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলা দয়ার দৃষ্টিতে প্রথম আকাশে অবস্থান করেন বলে জানান বিশেষজ্ঞরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সেচের অনিশ্চয়তা নিয়েই রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় এবার বোরো আবাদ হচ্ছে 5 লাখ হেক্টরের বেশি জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 21.5 লাখ মেট্রিক টন। সেচ নির্ভর এই আবাদে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে পানি সরবরাহ করা হবে 60,000 হেক্টর জমিতে। বাকিটা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গত আমনের ক্ষতি পোষাতে এবার বোরো আবাদে জোর দেওয়া হয়েছে। চলতি বছর রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় 21,56,770 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যে 5,370 হেক্টর জমিতে বোরো চারা রোপণের কাজ প্রায় শেষ। এর মধ্যে তিস্তা সেচ প্রকল্প থেকে এবার 60,000 হেক্টর জমিতে পানি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড। 50,000 হেক্টর জমিতে পানি দিতে পেরেছিলাম এবং চলতি বছর আমরা টার্গেট করেছি আমরা 60,000 হেক্টর জমিতে ইরিগেশন দেব। অবশিষ্ট সেচের জন্য ভূগর্ভের পানির উপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের, আর এ কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধির শঙ্কা করছেন কৃষকরা। খুব কম হইলেও মানে 25 থেকে 3,000 থেকে 3,000 টাকা পানি দেওয়া লাগবে। পাইপ তো হলেও পাবে, এখন মনে কি করা যাবে, এখন বুদ্ধি তো আর তাছাড়া হয় না। কৃষকের মানে যে অবস্থা তাতে লাভজনক, মানে কোনো রকম আর কি খাওয়া পড়া চলাটা হচ্ছে, তাছাড়া কিছু না। তিস্তা ব্যারেজের সেচের অনিশ্চয়তার কারণে এবারও ভূগর্ভের পানির উপরই নির্ভর করার কথা জানিয়েছে সরকারের কৃষি বিভাগ। খালে যখন পানি অপর্যাপ্ততা থাকে তখন আসলে এটা করা সম্ভব হয় না, সরবরাহ করা সম্ভব হয় না, ফলে কৃষকরা দেখা যায় যে ভূগর্ভস্থ পানির উপরই নির্ভর করে থাকেন। তিস্তা সেচ প্রকল্প এলাকা সহ প্রকল্প বহির্ভূত এলাকায় সেচের জন্য 2,767টি গভীর নলকূপ, 2,11,783টি অগভীর নলকূপ, 546টি লো লিফট পাম্প ব্যবহার করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
টানা 7 দিন পর অবশেষে আংশিকভাবে খুলেছে মিশরের সুয়েজ খাল। আড়াআড়িভাবে আটকে থাকা কন্টেইনারবাহী জাহাজটি কিছুটা সরানো গেছে বলে জানিয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ। যদিও পণ্য পরিবহনে ব্যস্ততম রুটটি দিয়ে আবার কখন জাহাজ চলাচল পুরোপুরি শুরু হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি তারা। ভারী ভারী যন্ত্র আর অসংখ্য মানুষের পরিশ্রম বৃথা যায়নি একদমই। অবশেষে কিছুটা সরানো গেল সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে পড়া জাহাজ এভার গিভেনকে। সোমবার সারা রাত ধরে খাল থেকে তোলা হয় 27,000 কিউবিক মিটার বালু। যখন আটকে পড়েছিল তীরের সঙ্গে জাহাজের তফাৎ ছিল মাত্র 4 মিটার। ডাচ কোম্পানি স্মিথ স্যালভেজের সহযোগিতায় জাহাজটিকে 102 মিটার দূরে সরিয়ে এনেছে সুয়েজ খাল কর্তৃপক্ষ। তবে কাজ বাকি আরও। সতর্ক খাল কর্তৃপক্ষ চায় না তৈরি হোক নতুন কোনো জটিলতা, তাই পুরোপুরি না সরানোর আগে এখনই জাহাজ চলাচল শুরু হচ্ছে না সুয়েজ খালে। এরপরও এ খবরে কিছুটা স্বস্তি ফিরেছে আটকে থাকা কয়েকশো জাহাজের নাবিক আর বিশ্ব বাণিজ্যে। 20,000 কন্টেইনার নিয়ে 2 লাখ টন ওজনের 1300 ফিট লম্বা বিশাল জাহাজটি প্রায় 1 সপ্তাহ অচল করে রেখেছিল আন্তর্জাতিক পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ নৌরুটটিকে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। তিন জাতি টুর্নামেন্টে শিরোপার লড়াই আজ বিকেলে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে নেপালে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল। ধন্যবাদ তামিম। আপনার সাথে এর আগেও জানাছিলাম সময় সংবাদের দর্শকদেরকে আসলে বাংলাদেশ নেপালের মধ্যকার ম্যাচকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের যেমন একটা উৎসাহ বা আগ্রহ রয়েছে, ঠিক তেমনভাবে নেপালেও কিন্তু দর্শকদের উৎসাহ বা আগ্রহ রয়েছে। আমরা এখন পর্যন্ত যেমনটা জানতে পেরেছি যে বিকেল 5:30 ম্যাচ হলেও অনেক নেপালি যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে এই ম্যাচটিকে ঘিরে কিন্তু দর্শকদের ব্যাপক উন্মাদনা হবে। একটু ম্যাচের কথা যদি বলি, নেপালের সাথে বাংলাদেশের এখন পর্যন্ত যে পরিসংখ্যান, বাংলাদেশে এগিয়ে রয়েছে প্রায় 22টি ম্যাচ খেলেছে এবং সেখানে 13টি জয় বাংলাদেশের, 6টি হার রয়েছে, 3টি ড্র। সেক্ষেত্রে কিন্তু এই পরিসংখ্যান থেকে বাংলাদেশ নিশ্চয়ই একটা ভালো অবস্থানে থাকবে। তাছাড়া যদি সাম্প্রতিক পারফরমেন্সের কথা বলি তাহলে কিন্তু দুই দলেরই মানে প্রায় নেপাল লাস্টে 6 ম্যাচে কোনো গোল পায়নি। বাংলাদেশের যদি কথা বলি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ফরওয়ার্ড, বাংলাদেশি ফরওয়ার্ড আসলে গোলের দেখা পায়নি। একমাত্র গোলটি হয়েছিল বাংলাদেশ কিরগিজস্তান ম্যাচে, সেটিও ছিল আত্মঘাতী গোল। সেক্ষেত্রে জেমিডে যেটা বলছিলেন যে তাদের ফরওয়ার্ডদেরকে নিয়ে কাজ করার কথা, ফরওয়ার্ডদের উপর আসলে আস্থা রাখছেন, যদিও অনেকেই আসলে এই টুর্নামেন্টটাতে তাদের অভিষেক হয়েছে নতুন ফুটবলার। সেক্ষেত্রে কিন্তু যে আন্তর্জাতিক ম্যাচের যে অভিজ্ঞতা বা আন্তর্জাতিক ম্যাচের যে একটা প্রেশার থাকে, সেই প্রেশারটাকে নিশ্চয়ই তারা কাটিয়ে ওঠে তাদের কাছে যে প্রত্যাশিত গোলটি সেটি নিশ্চয়ই উপহার দিবে। তবে এই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে প্রায় 5 বছর পর যা নেপাল জাতীয় দল কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলছে, সেই ক্ষেত্রে কিন্তু নেপালও কিন্তু বেশ উৎসাহী যে বাংলাদেশকে হারিয়ে নিজেদের ঘরে ট্রফি রাখতে। তবে জামাল ভুঁইয়া গতকাল যে বিষয়টি বলেছিলেন যে আসলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই এমন একটি ক্ষণে বাংলাদেশের জনগণকে এই ফুটবলের পক্ষ থেকে একটি উপহার দেয়া। কারণ আপনি জানেন যে স্বাধীনতার যুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের সরাসরি অংশগ্রহণ ছিল, সেই জায়গা থেকে কিন্তু একটি বাড়তি একটি প্রত্যাশা থাকে ফুটবলারদের কাছে বা ফুটবল দলের কাছে। সেই জায়গা থেকে কিন্তু বলছিলেন জেমিডের কথা যদি বলি, তিনি কিন্তু তার পরিকল্পনার যে পরিকল্পনা নিয়ে বরাবরের মতোই মাঠে নামেন 5-4-3-2 ফরমেশনের। সেক্ষেত্রে কিন্তু আজকে হয়তো বা শুরুর দিকে এমন ফরমেশনে দেখা যেতে পারে, তবে সময়ের সাথে সাথে হয়তো পরিবর্তন হতে পারে। তবে এই টুর্নামেন্ট এই ম্যাচে কিন্তু যারা সিনিয়র ফুটবলার রয়েছেন তাদেরকে বেশি আসলে গুরুত্ব দিচ্ছেন, কারণ ফাইনাল ম্যাচ ট্রফির লড়াই। সেক্ষেত্রে কিন্তু সিনিয়রদেরকেই মূল একাদশে বা শুরুর একাদশে দেখা যাবে। তো তামিম, আমার কাছে নেপাল থেকে এই ছিল, সবশেষ ফিরছে আপনার কাছে। মঙ্গল গ্রহের পথে বাংলাদেশ, কি অবাক হচ্ছেন? আসলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জন্য মঙ্গলে চলাচল করতে পারে এমনই এক বাহন বানিয়েছেন বাংলাদেশের একদল শিক্ষার্থী, যা উঠছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে 55টি দল নিয়ে চলমান নাসার হিউম্যান এক্সপ্লোরেশন রোভার প্রতিযোগিতার ফাইনালে। তবে
চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 7 এপ্রিল পর্যন্ত। বাংলাদেশ দল 10 ডিমার্স বলছে এই প্রতিযোগিতায় বিজয়ী যানই মঙ্গলে পাঠাবে নাসা। লাল গ্রহ মঙ্গলের রহস্য উন্মোচনে 2030 সাল নাগাদ নতুন একটি রোভার বা বাহন পাঠাতে চায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গলের উঁচু নিচু পথ ও অন্যান্য বাধা পাড়ি দিতে সক্ষম বাহন খুঁজতেই 2010 সাল থেকে হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করছে নাসা। দেখতে 4 চাকার সাধারণ মানের গাড়ি এটি, তবে বিএসি ইউনিভার 1.0 নামের এই বাহনই চলতে পারবে মঙ্গল গ্রহে। বিএসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারের দল 10 ডিমার্স বলছে এই যান চালাতে লাগবে না কোনো জ্বালানি। বাহনটিতে থাকা প্যাডেলের সাহায্যে মঙ্গলের বুকে ঘন্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে ছুটতে পারবে নভোচারীরা। মঙ্গলের আবহাওয়া বিবেচনায় চাকাতে টিউবের পরিবর্তে ব্যবহৃত হয়েছে স্প্রিং। এছাড়া দুর্ঘটনা বা ছিঁড়ে যাওয়া এড়াতে বাইক চেনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে রাবার বেল্ট। মঙ্গলের এবড়োথেবড়ো ভূমিতে নভোচারীদের যাতে ঝাঁকুনি না লাগে সেজন্য রয়েছে ডুয়াল শক সাসপেনশন সিস্টেম। বাহনের গতি ও তাপমাত্রা পরিমাপের জন্য রয়েছে বিশেষ সেন্সর। মঙ্গল গ্রহের চারিদিকের এনভায়রনমেন্টটার বিভিন্ন রকম ফুটেজ ক্যাপচার করার জন্য আমরা এখানে 360 ডিগ্রি ক্যামেরা ইউজ করেছি। মঙ্গলের মতো কৃত্রিম পরিবেশ তৈরি করে নিজেদের বাহন চালিয়ে দেখাতে হবে শিক্ষার্থীদের। কার্যকারিতা দেখে নির্ধারিত হবে ফল। এপ্রিলের 7 তারিখে হচ্ছে আমাদের যে রোভারটা যে ওই অবস্ট্যাকলগুলো যে মানে অতিক্রান্ত করতে পারছে, এইটাই ফুটেজ আকারে হচ্ছে নাসাতে আমাদেরকে পাঠাতে হবে, ডেমনস্ট্রেশন ভিডিও পাঠাতে হবে। মেধাবী এসব তরুণদের জন্যই সারা দেশে স্কুল অফ ফিউচার গড়ে তুলছে সরকার। স্কুল অফ ফিউচার আমাদের 300 সংসদীয় আসনে আমরা প্রতিষ্ঠা করছি এবং আমাদের এই গবেষণা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য আমাদের এজেন্সি টু ইনোভেট নামে আমরা একটা অথরিটি আমরা স্থাপন করতে যাচ্ছি। তরুণদের এই মঙ্গল যাত্রায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় সংবাদ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। করোনা প্রতিরোধে জনসমাগম সীমিত করা সহ সরকারের 18 দফা নির্দেশনা। নতুন স্ট্রেন মোকাবিলায় চিকিৎসা পদ্ধতি পরিবর্তনের পরামর্শ চিকিৎসকদের। এবং মাটির নিচে অন্তত 9 তলা সমান গভীরতায় রাজধানীতে চলবে পাতাল রেল। গাবতলী থেকে বালিরপাড়া পর্যন্ত 17 কিলোমিটার পথের নকশার চুক্তি সই। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।